গল্পের শুরু হয় একটি সায়েন্টিফিক ল্যাব থেকে। সেখানে ইঁদুরের ওপর কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। একজন সায়েন্টিস্ট খুব বড় একটি এক্সপেরিমেন্ট করছিলেন। তিনি একটি ইঁদুরকে বিশেষ ধরনের সিরাম দিলেন এবং তারপর সেটিকে একটি বন্ধ বাক্সে রাখলেন। কিছুক্ষণ পর যখন তিনি সেই ইঁদুরটিকে চেক করলেন, তখন তার চোখ বিস্ময় ও খুশিতে ভরে উঠল। এক্সপেরিমেন্ট সফল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে তার সিনিয়রের কাছে ছুটে গেলেন, যার নাম ডক্টর আন্দ্রো। তিনি তাকে এই দারুণ খবরটি শোনালেন। যে প্রজেক্টে তারা অনেক বছর ধরে কাজ করছিলেন, তাতে অবশেষে বড় সাফল্য পাওয়া গেল। এই বড় সাফল্যের পর একটি বড় প্রেস কনফারেন্স রাখা হল। ডক্টর আন্দ্রো মানুষের সামনে দাঁড়িয়ে নিজের কাজের ব্যাখ্যা দিলেন। তিনি বিশ্বের সমস্যাগুলো নিয়ে কথা বললেন। চারদিকে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং দূষণের মতো বিষয়গুলো মানুষকে অতিষ্ঠ করে তুলছে। তিনি টেবিলের ওপর রাখা একটি ছোট বক্স সরালেন এবং তার নিচে একজন ছোট মানুষ দাঁড়িয়েছিল। ইনি হলেন ডক্টর জর্জন, যিনি এই প্রজেক্টের মেইন সায়েন্টিস্ট। তাকে দেখে সবাই একেবারে চুপ হয়ে গেল। ডক্টর জর্জন জানালেন যে তার টিমের ৩২ জন মানুষ, যার মধ্যে তার স্ত্রীও আছেন, সবাই নিজের ইচ্ছায় এই প্রসেসটি করেছেন। তাঁরা সবাই এখন ৫ ইঞ্চির হয়ে গেছেন। তিনি সবাইকে আশ্বস্ত করলেন যে এই প্রসেসটি একেবারে নিরাপদ এবং এতে কোনো ব্যথাও হবে না। নিজের কথা প্রমাণ করার জন্য অন্য একজন লোক ট্রলিতে করে বাকি টিমকে নিয়ে এলেন। সবাই অবাক হয়ে দেখতে লাগল। সেই ট্রলিতে অনেক ছোট ছোট মানুষ হাত নাড়ছিল। ডক্টর জর্জন বললেন যে এটি এক নতুন যুগের শুরু এবং ৫ বছরের গোপন পরিশ্রমের ফল। এই এক্সপেরিমেন্ট থেকে পুরো বিশ্বের কতটা সুবিধা হবে তা দেখানোর জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ছোট একটি প্লাস্টিকের ব্যাগ তুললেন। তিনি বললেন যে এই ছোট ব্যাগের মধ্যে গত ৫ বছরে এই ৩২ জন মানুষের পুরো বর্জ্য বা ময়লা রাখা আছে। তাদের আইডিয়া একেবারে পরিষ্কার ছিল। ছোট হওয়ার কারণে মানুষ কম জায়গা, কম খাবার, সবকিছুই কম ব্যবহার করবে। ডক্টর জর্জন সারা বিশ্বকে খোলাখুলি আমন্ত্রণ জানালেন যে যে কেউ চাইলে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে পারে। এই খবর দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। সবাই ডাউন সাইজিং অর্থাৎ ছোট হওয়ার বিষয়ে কথা বলতে লাগল। এখন গল্পের ফোকাস আমাদের হিরো পলের ওপর যায়। পল এই মুহূর্তে এক খুব সাধারণ জীবন কাটাচ্ছিল। বাড়িতে নিজের অসুস্থ মায়ের দেখাশোনা করে। দুর্ভাগ্যবশত তার অনেক যত্ন নেওয়া সত্ত্বেও তার মায়ের শরীর খারাপ হতে থাকে এবং কিছু সময় পর তার মৃত্যু হয়। পল একটি ফ্যাক্টরিতে কাজ করত এবং পাশাপাশি অসুস্থ মানুষদের সাহায্যও করত। মন থেকে মানুষের সাহায্য করা সে খুব পছন্দ করত। পলের বিয়ে হয় অড্রি নামের এক মহিলার সাথে। তাদের কোনো সন্তান ছিল না ঠিকই, কিন্তু তারা একে অপরকে খুব ভালোবাসতেন। বিয়ের পর তারা একটি নতুন বাড়ি কেনেন, যার ফলে তাদের সব জমানো টাকা শেষ হয়ে যায়। তখন পল বুঝতে পারে যে নিজের স্বপ্ন পূরণ করা কতটা কঠিন এবং ব্যয়বহুল। একদিন সন্ধ্যায় পল এবং অড্রি বন্ধুদের সাথে এক পার্টিতে যায়। এই পার্টির মেইন আকর্ষণ ছিল ২ ছোট মানুষ, ডেভ এবং ক্যারল। তারা এখানে ডাউন সাইজিংয়ের সুবিধা জানাতে এসেছেন। ডেভ ভিড়কে বললেন যে ছোট হওয়ার কোনো লোকসান নেই। তাঁরা যা পছন্দ করেন সবকিছুই করতে পারবেন, কিন্তু এমন এক পৃথিবীতে যেখানে তাদের টাকার মান অনেক গুণ বেড়ে যাবে। তিনি জানালেন তাদের কমিউনিটির নাম লেজারল্যান্ড, যেখানে সবকিছু খুব সস্তা। তিনি নিজের বড় প্রাসাদের কথা বললেন, যা সাধারণ জীবনে তিনি কোনোদিন কিনতে পারতেন না। এই প্রেজেন্টেশন পল এবং অড্রির ওপর গভীর প্রভাব ফেলল। বাড়ি ফেরার পর তাঁদের মাথায় নতুন নতুন স্বপ্ন ঘুরতে লাগল। কিছুদিন পরেই তাঁদের লেজারল্যান্ড দেখার জন্য ডাকা হল। পরদিন সকালে তাঁরা দুজনেই সেখানে গেলেন। একেবারে পরিষ্কার, সুন্দর এবং নিখুঁত একটি জায়গা, যা শুধু ছোট মানুষদের জন্য তৈরি। একজন হাসিখুশি ছোট মানুষ তাঁদের স্বাগত জানালেন এবং ট্যুর দিলেন। তিনি নিজের বিলাসবহুল বাড়ি দেখালেন, যা তিনি মাত্র কয়েক ডলারে কিনেছেন। তিনি সবাইকে নিজের আকারের ছোট স্ত্রীর সাথেও পরিচয় করালেন এবং দুজনে মিলে তাঁদের সুখী জীবনের ছবি তুলে ধরলেন। টাকার চিন্তা ছাড়া একটি আরামদায়ক জীবনের প্রতিশ্রুতি এখন খুব সুন্দর মনে হচ্ছিল। ট্যুর দেওয়া ছোট মানুষটি পল এবং অড্রিকে আরও বোঝাতে লাগলেন। তিনি বললেন যে ছোট হওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গেছে। যে কেউ নিজের শরীরে এই পরিবর্তন ঘটাতে পারে এবং এতে কোনো সমস্যা হবে না। এরপর পল ও অড্রি ডক্টরের সাথে দেখা করলেন। ডক্টর টাকার আসল সত্যটি পরিষ্কার শব্দে জানালেন। তিনি বললেন যে
ছোট হওয়ার পর তাদের বড় বাড়িটি বেকার হয়ে যাবে। তারা সেটি বিক্রি করে দিতে পারেন এবং সেই টাকা দিয়ে লেজারল্যান্ডে অনেক বেশি ধনী হয়ে যাবেন। সেখানে সবকিছু এত সস্তা যে তারা যত খুশি খরচ করতে পারেন, তবুও তাদের টাকা কোনোদিন শেষ হবে না। অবশেষে দুজনে মিলে ছোট হওয়ার সিদ্ধান্ত নিলেন। পল নিজের চাকরিতে গেল এবং সহকর্মীদের জানাল যে আজই তার শেষ দিন। সে বলল যে সে ছোট হতে যাচ্ছে এবং লেজারল্যান্ডে নিজের জীবনের নতুন শুরু করবে। তার সাথীরা তার জন্য খুশি হল এবং তাকে শেষবারের মতো বিদায় জানাল। পল এবং অড্রি শেষবারের মতো তাদের সব বন্ধুর সাথে দেখা করল, কারণ তারা জানত যে ছোট হওয়ার পর তারা আর কোনোদিন দেখা করতে পারবে না। দুজনে নিজেদের বাড়ি বিক্রি করে দিল, প্রসেসের জন্য বিয়ের আংটি খুলে রাখল এবং নিজেদের পুরনো জীবন ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। পরদিন সকালে তারা আরও অনেক আশাবাদী মানুষের সাথে লেজারল্যান্ডের স্পেশাল বাসে উঠে পড়ল। সেই বাস তাদের একটি বড় ফ্যাক্টরিতে নিয়ে গেল, যেখানে মানুষকে ছোট করার কাজ হতো। এখানে তাদের শেষ সুযোগ দেওয়া হলো সিদ্ধান্ত বদলানোর। একজন অফিসার জিজ্ঞেস করলেন যে আপনাদের মনে কোনো সন্দেহ আছে কি না বা কেউ আপনাদের বাধ্য করছে কি না। পল এবং অড্রি দুজনেই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন যে তারা নিজের ইচ্ছায় এসব করছেন। তাদের জানানো হলো যে পুরুষ এবং মহিলাদের প্রসেস আলাদা আলাদা জায়গায় হয়। দুজনে শেষবারের মতো আলিঙ্গন করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে অন্য প্রান্তে দেখা হবে। পলকে তার এলাকায় নিয়ে যাওয়া হলো, যেখানে অনেক নগ্ন পুরুষ দাঁড়িয়েছিল। তাদের ছোট করার প্রস্তুতি পুরোদমে চলছিল। তাদের শরীরের সব চুল পুরোপুরি শেপ করে দেওয়া হলো। যে দাঁতগুলো খারাপ বা পচে যাচ্ছিল সেগুলো তুলে ফেলা হলো। এসব কিছুই অজ্ঞান থাকা অবস্থায় করা হলো, তাই তাদের কোনো অসুবিধা হলো না। অজ্ঞান হওয়ার পর পলকে একটি বড় অ্যাডভান্স মেশিনে রাখা হলো। এই প্রসেস প্রায় 20 মিনিট চলল এবং যখন সবকিছু শেষ হল, পল একেবারে নিখুঁতভাবে মাত্র 5 ইঞ্চির হয়ে গেল। নতুন ছোট হওয়া মানুষদের তারপর একটি রিকভারি এরিয়াতে নিয়ে যাওয়া হলো, যেখানে সবকিছু তাদের নতুন সাইজ অনুযায়ী তৈরি করা ছিল। এখন তাদের সাথে ছোট হওয়া ডাক্তাররা উপস্থিত ছিলেন। তাদের তুলে ফেলা দাঁতের জায়গায় ছোট আর্টিফিশিয়াল দাঁতও বসানো হলো। অনেক সময় পর পলের জ্ঞান ফিরল। সে তখন একটি ছোট বিছানায় শুয়েছিল। একজন নার্স, যে নিজেও আকারে ছোট, তাকে সামলালেন এবং বললেন যে তুমি পুরোপুরি ঠিক আছো, পুরো প্রসেস সফল হয়েছে। তিনি পলকে ছোট কাপড় দিলেন এবং একটি বড় বিস্কুটও এনে দিলেন, যা পলের নতুন দৃষ্টিভঙ্গিতে একটি সোফার গদির মতো মনে হচ্ছিল। কিন্তু পলের নিজের জন্য চিন্তা ছিল না। তার চোখ শুধু স্ত্রী অড্রিকে খুঁজছিল। ঠিক সেই সময় তার ফোন বেজে উঠল। এটি অড্রির কল ছিল। তার গলায় ভয় এবং অনুশোচনা ভরা ছিল। সে যা বলল তা শুনে পল পুরোপুরি ভেঙে পড়ল। আসলে সে শেষ প্রসিডিওরের সময় খুব ভয় পেয়ে গিয়েছিল। যখন সে তার চুল শেভ হতে দেখল, তখন সে তা সহ্য করতে পারল না। সে এই প্রসেস থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিল এবং ফ্যাসিলিটি ছেড়ে চলে গেল। আর এদিকে পল পুরো প্রসিডিওর করিয়ে নিয়েছে। সে এখন মাত্র 5 ইঞ্চির। এই ছোট পৃথিবীতে সে নিজের স্ত্রী ছাড়া একা কি করবে? পল তার স্ত্রীর কাছে মিনতি করল, বলল প্লিজ ফিরে এসো, কোনো সমস্যা নেই, আমি তো পুরো প্রসেস করিয়েছি, সহজেই সবকিছু হয়ে যাবে, চুল আবার গজিয়ে যাবে। কিন্তু অড্রি পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে পরিষ্কার বলল যে তার খুব ভয় লাগছে, সে ফিরে আসবে না। শেষবারের মতো বিদায় জানিয়ে সে ফোন কেটে দিল। পল একেবারে একা হয়ে গেল। সে চিরকালের জন্য 5 ইঞ্চির হয়ে গেল। তার মন পুরোপুরি ভেঙে গেল। তার এই নিখুঁত নতুন জীবনের স্বপ্ন শুরু হওয়ার আগেই চুরমার হয়ে গেল। সে খুব বেশি বিষণ্ণ থাকতে শুরু করল। নিজের বড় ও বিলাসবহুল বাংলোয় থাকা সত্ত্বেও সে একেবারে একা অনুভব করছিল। শীঘ্রই তাদের বিয়ের আংটিগুলো তার কাছে পাঠানো হলো। সেগুলো দেখে, যা তার সাইজ অনুযায়ী অনেক বেশি বড়। তার কষ্ট আরও গভীর হয়ে গেল। একটি পুরো বছর কেটে গেল। পল একাই থাকল। সে বিলাসবহুল জীবন কাটাচ্ছিল ঠিকই, কিন্তু তা ভাগ করে নেওয়ার মতো তার কাছে কেউ ছিল না। মাঝে মাঝে সে তার বন্ধু ডেভের সাথে দেখা করে, যে তাকে বোঝাতো যে এখানে অনেক মহিলা আছে, কেউ না কেউ জুটে যাবে, তুই এত কেন ভাবছিস? এক সন্ধ্যায় পল নিজের বাড়িতে একজন ডেটের সাথে ছিল, কিন্তু সবকিছু একটু জোর করে করা বা খালি মনে হচ্ছিল। তার ওপরতলার প্রতিবেশী দুশান, যে হল্লা করা এবং পার্টি করতে খুব পছন্দ করে, হঠাৎ ভিতরে ঢুকে পড়ল। সে পলকে তার বড় পার্টির ইনভিটেশন দিল।
পলের কাছে এমনিতেও করার মতো কিছু ছিল না, তাই সে রাজি হয়ে গেল। পরদিন রাতে পল দুশানের দুর্দান্ত পার্টিতে গেল একটি বড় গোলাপ উপহার নিয়ে। দুশান তাকে দেখে খুব খুশি হল। সে বলল যে মন খুলে মদ খা, এখানে অনেক মেয়ে আসবে, অন্য কাউকে পটিয়ে নে ভাই, নিজের বউকে ভুলে যা। কিন্তু পল কারো সাথে কানেকশন তৈরি করতে পারল না। সে সারা রাত মদ খেল, ঝাঁঝ নেচে বেড়াল এবং অবশেষে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকাল নাগাদ পার্টি শেষ হয়ে গেছে, শুধু পল আর দুশান অগোছালো ফ্ল্যাটে পড়ে আছে। পরদিন সকালে সাফাই টিম এল। দুশান এত ধনী যে সে সব কাজ বাকিদের দিয়ে করায়। পল যখন হ্যাংওভার আর ঘুরতে থাকা মাথা নিয়ে উঠল, তখন তার নজর একজন সাফাই করা মহিলার ওপর পড়ল। সে তাকে চিনে ফেলল। ও তো সারা, ভিয়েতনামের এক খুব নামকরা অ্যাক্টিভিস্ট, যাকে পল 1 বছর আগে নিউজে দেখেছিল। সেই রিপোর্টে দেখানো হয়েছিল যে ভিয়েতনামে ছোট মানুষদের পুরো বস্তি ধ্বংস হয়ে গিয়েছিল এবং সে একাই সেখান থেকে বেঁচে ফিরেছিল। সেই ঘটনায় তার একটি পা চলে যায় এবং এখন সে একটি নকল পা ব্যবহার করে। পল তার কাছে গেল। তাকে দেখে খুব অবাক হল যে এ ধরনের কাজ একজন নামকরা মহিলা কেন করছেন। সে বলল যে আমি তোমার কাহিনী জানি এবং বলতে লাগল যে তুমি তো আগে একজন জার্নালিস্ট ছিলে, এই সাফাইয়ের কাজ কেন করছো। সারা সরাসরি বলল যে আমাকে বেঁচে থাকতে হবে এবং এই চাকরি জীবন চালানোর জন্য অল্প টাকা দেয়। পল দেখল যে সে দুশানের ফ্ল্যাট থেকে কিছু ওষুধ সংগ্রহ করছে। পল তাকে আটকাল, বলল যে এই ওষুধগুলো নেওয়া ঠিক হবে না। সে জানালো যে এটি একজন অসুস্থ বন্ধুর জন্য। দুশান আসলে সাফাই কর্মীদের খোলাখুলি ছাড় দেয় যে যার যেটা দরকারি মনে হয় সে সেটা নিতে পারে। পলও নিজের আগের জীবনে অসুস্থ মানুষদের সাহায্য করত। সে লক্ষ্য করল যে সারার নকল পা ভুলভাবে লাগানো আছে এবং তার হাঁটতে কষ্ট হচ্ছে। সে বলল যে আমি তোমার পা ঠিক করে দিতে পারি। সারা তার এই কথায় খুব খুশি হল। সে পলকে বলল যে তুমি একজন ভালো মানুষ এবং তোমার মেডিকেল নলেজও আছে, তাই তুমি কি আমার অসুস্থ বন্ধুকে দেখতে যাবে। তার অসহায়তা দেখে এবং নিজের জীবনকে কোনো মানে দেওয়ার জন্য পল রাজি হয়ে গেল। সে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে সারার সাথে বাসে চড়ে লেজারল্যান্ডের সেই অংশের দিকে গেল যে সম্পর্কে সে কোনোদিন জানত না। তাদের বাস তাদের লেজারল্যান্ডের এক লুকিয়ে থাকা অংশে নিয়ে গেল। পথে তারা একটি খুব বড় দেওয়াল পার হল। সেই দেওয়ালের অন্য পাশে পল একটি গরিব বস্তি দেখল। এখানে তাদের মতো বড় বড় বাড়ি ছিল না, বরং পুরনো শিপিং কন্টেইনারের ভিতরে তৈরি একটি ঝুপড়ির মতো কলোনি ছিল, যেখানে সারার মতো গরিব মানুষ থাকে। সে তাকে নিজের ছোট বাড়িতে নিয়ে গেল, যা একটি কন্টেইনারের ভিতরে তৈরি। ভিতরে একজন মহিলাকে বিছানায় শুয়ে থাকতে দেখা গেল, যে খুব বেশি অসুস্থ। সারা জানালো যে এটাই তার বন্ধু এবং পলকে বলল যে ডাক্তার সাহেবের চিকিৎসা করো। পল বলল যে আমি কোনো আসল ডাক্তার নই, কিন্তু সারা জেদ ধরল যে আমার চেয়ে তো বেশিই জানো তুমি। পল পরামর্শ দিল যে দুশানের বাড়ি থেকে আনা কিছু ওষুধ দেওয়া যেতে পারে। সে একটু বুঝে ওষুধগুলো দিয়ে দিল। পল আবার বলল যে আমি তোমার নকল পা ও ঠিকমতো ফিট করে দেব। এর ওপর সারা বলল যে কিছুদিন পর এটা করা যাবে। পল সেখান থেকে চলে গেল ঠিকই, কিন্তু সে সারাকে ভুলতে পারল না। কিছুদিন পর সে আবার তার বাড়িতে গেল। সারার কাছে একটি খারাপ খবর ছিল। সেই অসুস্থ মহিলা যাকে তারা ওষুধ দিয়েছিল সে মারা গেছে। সে ভয়ের সাথে বলল যে হয়তো আমি তাকে বেশি ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু সে এটাও বলল যে মরার আগে তার মুখে হাসি ছিল, যেন সে অবশেষে যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। পল তারপর তার নকল পা ঠিক করা শুরু করল। যখন সে ঢিলে হয়ে যাওয়া স্ক্রুগুলো টাইট করছিল, তখন সারা নিজের কাহিনী বলতে শুরু করল। সে জানালো যে ভিয়েতনামে আমি সরকারের ড্যাম প্রজেক্টের বিরুদ্ধে প্রটেস্ট করেছিলাম, তাই আমাকে জেলে ভরে দেওয়া হয়েছিল। তার বোনও তার সাথে জেলে গিয়েছিল এবং সেখানে মার সহ্য করতে না পেরে মারা যায়। এই সবের মধ্যেই একটি দুর্ঘটনায় তার পা চলে যায়। পল নিজের কাজ করছিলই, কিন্তু হঠাৎ করে নকল পা ভেঙে গেল। সারা খুব রেগে গেল যে যেমন চলছিল তেমনই তো ছাড়লি না তুই। কিন্তু পল হার মানল না। সে সারাকে কাঁধে তুলে নিল এবং নিজের ভুল শোধরানোর জন্য বলল যে সাফাইয়ের কাজ আমি করব যতক্ষণ না তোমার পা ঠিক করে দিচ্ছি। এখন সে লেজারল্যান্ডের ধনী মানুষদের বাড়ির সাফাই করতে লাগল। এই কাজ তার আগের কাজগুলোর চেয়ে অনেক নিচু স্তরের ছিল, কিন্তু পলের এতে কোনো সমস্যা ছিল না। অন্যকে সাহায্য করার মাধ্যমে সে আবার নিজের জীবনের মানে খুঁজে পেয়েছিল। সে অনেক দিন তার সাথে থাকল। এই সময় সে সারার অন্য একটি রূপ দেখল।
সে দেখল কিভাবে সে নিজের দারিদ্র্য সত্ত্বেও অন্য বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের সাহায্য করে, তাদের খাবার এবং বাকি জিনিস দেয়। তার এই দয়া এবং ভালো গুণ পলের হৃদয়ের গভীর স্পর্শ করল। একদিন যখন দুজনে মিলে দুশানের ফ্ল্যাট পরিষ্কার করছিল, দুশান পলকে দেখল এবং হেসে দিল। সে মজা করে বলল যে আগে এখানে প্রাসাদের মালিক ছিলি আর এখন সাফাই কর্মী। কি চলছে ভাই? পল শুধু বলল যে অনেক লম্বা কাহিনী, অন্য কোনোদিন শোনাব। দুশানও বুঝতে পেরেছিল যে যাই হোক, আমার বন্ধুকে তো খুশি লাগছে। দুশান এই মুহূর্তে অন্য এক লোকের সাথে নরওয়ে যাওয়ার একটি গোপন এবং অনেক টাকা পাওয়ার মিশনের ব্যাপারে কথা বলছিল। দুশান পলকেও সাথে যেতে বলল। যখন সারা এটি শুনল, সে সঙ্গে সঙ্গে বলল যে যদি পল যায় তাহলে আমিও যাব। পল বলল যে এটি বিপজ্জনক হতে পারে, কিন্তু সারা তার সিদ্ধান্ত বদলাল না। সে বলল যে নরওয়ে যাওয়া তার পুরনো স্বপ্ন। অবশেষে পল, সারা, দুশান এবং তার সাথে একটি বিশেষ বোটে চড়ল এবং সমুদ্রের দীর্ঘ সফরে বেরিয়ে পড়ল। এই সফরের সময় পলের দেখা হল ডাউনসাইজিং প্রজেক্টের আসল ইনভেন্টর ডক্টর জর্জন এবং তার স্ত্রী অ্যানির সাথে। তারা দুজনেও এই মিশনে যাচ্ছিলেন। ডক্টর জর্জন পলকে একটি ভয়ানক সত্য বললেন। তিনি বললেন যে গলতে থাকা গ্লেসিয়ারের ভিতর থেকে অনেক বেশি মিথেন গ্যাস বের হচ্ছে এবং যদি এমনটাই চলতে থাকে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটি রোখার জন্যই আমি মানুষকে ছোট করতে চেয়েছিলাম। যদি এই গ্লেসিয়ার না গলত তবে আমাদের কাজ হয়ে যেত, কিন্তু সবাই ছোট হওয়ার জন্য প্রস্তুত নয় এবং এই গতিতে এটি আটকানোর কোনো উপায় বাকি নেই। তাই এটি বুঝে নাও যে পৃথিবী শেষ হওয়ার আগে এটি একটি শেষ পার্টির মতো। পলের জন্য এসব বোঝা খুব কঠিন হচ্ছিল। সে সারার সাথে কথা বলল এবং সে এই কথাটি হজম করতে পারছিল না যে পৃথিবী কি সত্যি শেষ হয়ে যাবে। সেই রাতে এই ভারী সত্য এবং তাদের মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতা দুজনকে কাছাকাছি নিয়ে এল। পল এবং সারা একে অপরের কাছে এল। পল সারাকে চুম্বন করল এবং দুজনে রাত একসাথে কাটাল। দীর্ঘ সফরের পর তাদের গ্রুপ নরওয়ে পৌঁছে গেল। সেখানে তারা ছোট মানুষদের একটি মিষ্টি কমিউনিটি পেল, যারা প্রকৃতির সাথে একেবারে শান্তিতে বসবাস করছে। লেজার ল্যান্ডের মতো দেওয়াল এবং আলাদাভাবে থাকার সিস্টেম এখানে নেই। সেখানকার মানুষ ডক্টর জর্জন এবং তার স্ত্রীকে দেখে খুব খুশি হল। কমিউনিটির এক মহিলা পলকে ঘুরিয়ে দেখতে নিয়ে গেল। তাকে একটি বড় পাহাড়ের ভিতরে তৈরি এক খুব বড় টানেলের কাছে নিয়ে গেল। সে জানাল যে এটাই তাদের বেঁচে থাকার শেষ আশা। পাহাড়ের প্রায় 2 কিলোমিটার নিচে একটি খুব বড় আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করা হয়েছে। ভিতরে এমন জায়গা তৈরি করা হয়েছে যেখানে খাবার এবং জলের কোনোদিন অভাব হবে না। কিছু বাছাই করা মানুষ 8000 বছর পর্যন্ত মাটির নিচে থাকবে, যতক্ষণ না ওপরের পৃথিবী আবার বাসযোগ্য হয়ে ওঠে। তারা খাবার, জল এবং প্রয়োজনীয় জিনিসের পুরো স্টক করে রেখেছে। মানব জাতিকে তারা শেষ হতে দেবে না। এসব শুনে পলের মধ্যে এক নতুন উদ্দীপনা এল। তার মনে হল যদি সে ভিতরে যায় তবে তার জীবন কোনো কাজে আসবে। সে খুশি মনে সারাকে জানালো যে আমি বাংকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার মনে হচ্ছিল সে মানুষকে বাঁচাতে নিজের অবদান রাখতে পারবে। কিন্তু সারার মন ভেঙে গেল। সে রেগে গিয়ে পলকে জিজ্ঞেস করল যে আমাদের মধ্যে যা কিছু হলো তারপর তুমি আমাকে কিভাবে ছেড়ে যেতে পারো। সে জিজ্ঞেস করল যে তুমি কি শুধু টাইম পাস করছিলে আমার সাথে? সত্যি কি ভালোবাসো না? সরাসরি উত্তর দিল না। পল নিজের কথায় অনড় থাকল যে আমাকে ভিতরে যেতেই হবে, এটাই আমার পথ। পলের এই কথাগুলো সারাকে ভেঙে চুরমার করে দিল। সে কেঁদে ফেলল। পল দুশানকেও নিজের সিদ্ধান্ত জানাল। দুশান বলল যে তুই ওপরে থেকেও তো মানুষের সাহায্য করতে পারিস, কিন্তু পল মন স্থির করে নিয়েছিল। যখন বাংকারে যাওয়ার সময় হল তখন সবাই মিলে সূর্যাস্ত দেখতে লাগল। তারা জানত যে নিজের জীবনে আর কোনোদিন সূর্য দেখতে পাবে না। পল সবাইকে বিদায় জানাল। তার এবং সারার চোখাচোখি হল। সারা কিছু না বলে তাকে থেকে যাওয়ার জন্য বলছিল, কিন্তু পল পিছন ফিরে তাকাল না এবং অন্ধকার টানেলের ভিতরে চলে গেল। মানুষ প্রায় 2 কিলোমিটার লম্বা এই পথ অতিক্রম করতে শুরু করল। ভিতরে অন্ধকার ছিল এবং তাদের সারা রাত হাঁটতে হবে। পল লাইনের একেবারে শেষে হাঁটছিল। প্রতিটি পা বাড়ানোর সাথে সাথে পলের মন দুর্বল হতে থাকল। সে সারা, দুশান এবং সে সব সম্পর্কের কথা ভাবল যা সে তৈরি করেছিল। সে বুঝতে পেরেছিল যে শুধু বেঁচে থাকা জীবন নয়। যদি নিজের মানুষরাই বেঁচে না থাকে তবে সে বেঁচে থেকে কি করবে? বাইরে সারা এবং দুশান টানেলের প্রবেশপথে দাঁড়িয়েছিল, এই আশায় যে হয়তো পল ফিরে আসবে।
তখনই তারা দেখল যে অন্ধকার থেকে কেউ বাইরে এল। সে পলেই ছিল। সে নিজের সিদ্ধান্ত বদলেছে। দুশান হেসে বলতে লাগল, আমি আগে থেকেই জানতাম তুই কোথাও যাবি না। কিন্তু পল সরাসরি সারার কাছে গেল। তার চোখে চোখ রেখে সে সত্যি কথাটি বলল যে, আমিও তোমাকে ভালোবাসি। এখন তারা ফালতু বিলাসিতা ভরা জীবন ছেড়ে মানুষকে সাহায্য করে জীবন কাটানোর সিদ্ধান্ত নিল।